প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টাইমলাইন বাংলাদেশে। আমি কাজী জেসিন। দর্শক, আনুষ্ঠানিকভাবে নতুন সরকার আজ তার কাজ শুরু করলো। আমরা জানি প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আজ মন্ত্রিসভার সদস্য উপদেষ্টাদের নিয়ে প্রথম বৈঠক করেছেন এবং সেই বৈঠকে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সিদ্ধান্ত এসেছে। তার মধ্যে একটি হচ্ছে অগ্রাধিকার দেওয়া হচ্ছে যে সিদ্ধান্তগুলোতে আমরা দেখছি যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে তিনি বলেছেন। এর বাইরেও তিনি আরও কয়েকটি মেসেজ দিয়েছেন যে যোগ্যতার ভিত্তিতে এবং মেধার ভিত্তিতেই সকলকে মূল্যায়ন করা হবে, সেই বার্তাটাও তিনি দিয়েছেন। সচিবালয়ে যারা কাজ করছেন আমাদের উদ্দেশ্যে সে বার্তা দিয়েছেন এবং যাতে করে সাধারণ মানুষের কষ্ট না হয় সেজন্য যা তাদের চলাচলের সময়, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের চলাচলের সময়ও ব্যবস্থা নেওয়ার জন্য এক ধরনের বার্তা তিনি দিয়েছেন। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো যে কেমন শুরুটা কেমন হলো, কী চ্যালেঞ্জ আসলে সামনে আসতে পারে। আরেকটি বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই, যেটা নিয়ে অনেকেই কথা বলছেন, যে সাংবিধানিক পরিষদ, সংবিধান সংস্কার পরিষদের যে ওথ নেওয়ার কথা ছিল বিএনপি সে ওথটা না নেওয়াতে বেশ কিছু সমালোচনা এসেছে। কেন বিএনপি আসলে ওথ নেয়নি, আমরা এই বিষয়টাও আজ কথা বলবো। আমাদের সাথে স্টুডিওতে আছেন আজিজুল বারী হেলাল, তিনি সংসদ সদস্য, খুলনা ৪ আসন থেকে তিনি বিজয়ী হয়েছেন। আজিজুল বারী হেলাল, আপনাকে অশেষ ধন্যবাদ। এই প্রথম আপনাকে পেলাম আর কি বিজয় সংসদ সদস্য হিসেবে এই পার্লামেন্টে যুক্ত হওয়ার পর। এবং অ্যাডভোকেট শিশির মনির, আপনাকেও অশেষ ধন্যবাদ। আপনিও বিজয়ী আমাদের চোখে, কারণ আপনারা সবাই নির্বাচন করেছেন। সুষ্ঠু নির্বাচন যে হয়েছে গণঅভ্যুত্থানের পর, এটা একটা অনেক বড় পাওয়া। আমাদের সাথে আরও আছেন রাজনৈতিক বিশ্লেষক আব্দুল নূর তুষার, অ্যাডভোকেট শিশির মনির, আজিজুল বারী হেলাল, তিনজনকেই অশেষ ধন্যবাদ। আমি আজিজুল বারী হেলাল, আমি প্রথমে আপনার কাছে আসি। আমরা যে কথাটি আসলে শেষে বললাম সেটা দিয়ে শুরু করতে চাই, যে এই সমালোচনাটা অ্যাভয়েড করা যেত কিনা, যে সরকার যেদিন ওথ নিল, ওথ নেওয়ার ক্ষেত্রে দুটি শপথ নেওয়ার কথা ছিল, একটি শপথ আপনারা নিয়েছেন এবং একটির কথা আপনারা বলছেন পরে নেবেন, এবং সেক্ষেত্রে আমরা এমনটা শুনছি যেটা বিএনপি অহংকার দেখিয়েছে মেজরিটির কারণে। আপনি একটু আমাকে ব্যাখ্যা করবেন, যে আপনি বলবেন যে কেন এই ওথটা আপনারা অ্যাভয়েড করলেন, যদি অ্যাভয়েড করতে হতো এটা আগে কেন আপনার মেসেজটা দেননি? ধন্যবাদ। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি দেশবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি, যে আগামীকাল থেকে পবিত্র রমজান শুরু হচ্ছে। সুতরাং আমাদের দল বিএনপির পক্ষ থেকে আমরা দেশবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের এই যে নতুন যে সরকার গঠিত হলো, এই সরকারকেও আমরা বিএনপি ধন্যবাদ জানাচ্ছি যে নতুন যে সরকারটা গঠিত হলো। যদিও বিএনপির সরকার, তবুও বিএনপির আমরা সমস্ত দেশের জনগণকে নিয়ে ধন্যবাদ জানাচ্ছি। এখন আপনি যে বক্তব্যটা দিলেন যে মেজরিটির কারণে অহংকার দেখিয়ে আমরা সেকেন্ড, আমি বক্তব্য দিইনি, মানে যেটা প্রশ্নটা উঠলে দেন, সেকেন্ড ওটটি আমরা কেন নিলাম না। সেকেন্ড ওটটি ছিল আপনার কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি, অর্থাৎ সাংবিধানিক পরিষদ। সাংবিধানিক পরিষদ আমরা তো কখনো এগ্রি হয়নি যে সাংবিধানিক পরিষদ যদি হয়, কনস্টিটিউশন অ্যাসেম্বলি যদি হয়, তাহলে এটা আবার বাংলা গণপরিষদও হতে পারে। গণপরিষদের কাজ আমরা জানি নতুন সংবিধান তৈরি করা, এই ব্যাপারে আমরা একমত হইনি। কিন্তু আমি যা দেখলাম ওখানে লেখা রয়েছে সাংবিধানিক সংস্কার পরিষদ। এরকম কোনো পরিষদ আপনার আইনে বা নিয়মে আছে বলে আমার জানা নেই। সেজন্য আমরা এই জিনিসটাকে আমরা অ্যাভয়েড করেছি মেজরিটির কারণে। আমরা যদি কমও মেজরিটি, আমরা যদি মাইনরিটিও হতাম, দ্যাট মিনস বিরোধী দলও থাকতাম, তাহলেও আমরা এটা শপথটা নিতাম না। কারণ একটি সংসদ দুইটা কাজ করবে, একটা হলো কনস্টিটিউশন অ্যাসেম্বলি, মানে অর্থাৎ সংবিধান তৈরি করবে, আর একটা হলো আইন তৈরি করবে, সংসদ চালাবে। এই যে জিনিসটা প্রথমে যখন ঐক্যমত কমিশনে বলা হয়েছিল, তখনই কিন্তু আমরা এই ব্যাপারে আপত্তি জানিয়েছিলাম এবং নোট অফ ডিসেন্টও দিয়েছি। সুতরাং যদি এখন আপনি যুক্তি দিয়ে বুঝাইতে পারেন যে কেন আমরা সাংবিধানিক পরিষদে ওথ নিব, তাইলে হয়তো এই জিনিসটা রিকনসিডার করা যেতে পারে। কিন্তু আমি যেটা বুঝছি যে সাংবিধানিক পরিষদ বিএনপির ঐক্যমত কমিশনও মানেনি এবং যুক্তির খাতিরেও মানা উচিত না। কারণ নতুন একটা সংবিধান আমরা তৈরি করতে চাচ্ছি না। আমরা সংবিধানের যে সংস্কারগুলো হবে, ইভেন ঐক্যমত কমিশন যে সমস্ত বিষয়ে ঐক্যমত হয়েছে, আমাদের নোট অফ ডিসেন্ট সহ সেই সব বিষয় যদি আমরা ইনকর্পোরেট করতে চাই সংবিধানে, তখন কিন্তু আর একটা রেফারেন্ডামের প্রয়োজন হবে। সুতরাং এই রেফারেন্ডামেরটা হয়েছিল কিন্তু
আমি আমাদের সব টকশোগুলো দেখবেন রিভিউ করে আমরা বলেছিলাম এই রেফারেন্ডামটা হয়েছে আস্থা এবং অনাস্থার ঘাটতি ছিল। একদল আর একদলকে বিশ্বাস করতো না যে ওই দল যদি ক্ষমতায় যায় তারা হয়তো এই আপনার সংবিধান যে সংস্কার করা হবে এইসব 53টা প্রস্তাব এগুলো মানবে না, যাতে মানে এই জন্য জনগণের উইলটা আমরা নিলাম, আবার আমরা কমিটমেন্টও করলাম যে আমরা মানবো। এখন যদি আমরা না মানি তাহলে আপনি কিন্তু নৈতিকভাবে আপনি পরাজিত হচ্ছেন বা নৈতিক স্খলন হলো, কিন্তু লিগাল কোনো কিছু আপনি করতে হবে না। লিগালি কিন্তু আমরা উই আর নট বাউন্ড টু, কারণ কি আপনার আগের কোনো পাবলিক এগ্রিমেন্ট বা পলিটিক্যাল এগ্রিমেন্ট বা আগের কোনো পার্লামেন্টের আইন পরবর্তী পার্লামেন্ট মানতে বাধ্য না, যেহেতু পার্লামেন্টটা সার্বভৌম। জনগণ যেমন সার্বভৌম, পার্লামেন্টটা সার্বভৌম। ওই সার্বভৌম পার্লামেন্টের উপরে আপনি কিছু চাপিয়ে দিতে পারবেন না। ওটা আগেরটা আমার যেটা পলিটিক্যাল কন্ট্রাক্টটা আমাদের যেটা ছিল, এটা যদি আমি না মানি তাহলে আপনি নৈতিকভাবে অনেক দোষারোপ করতে পারবেন, লিগালি কিছু করতে পারবেন না। অ্যাডভোকেট শিশির মনিরের এই বিষয়ে যুক্তিটা শুনি যে আপনারা আসলে আমরা দেখলাম যে 11 দলীয় জোট এটা আসলে মন্ত্রীদের শপথটা বর্জন করলো। এর মধ্যে দিয়ে মনে হয়েছে যেন সেই পুরনো বিরোধী দলের সেই বর্জন রাজনীতিতে একদম ডে 1 থেকে শুরু হলো। এখানে কি আসলে আলোচনার সুযোগ ছিল কিনা বা বোঝাপড়ার সুযোগ ছিল কিনা? দেখুন, এই প্রশ্নটা যদি আপনি কড়া সমালোচনা করেন তাহলে এক ধরনের উত্তর হবে, আর যদি রিকনসিলিয়েশন মেথডে দেখেন তাহলে আরেক ধরনের উত্তর হবে। ভায়োলেশন বিএনপি শুরু করেছে, আমি বলেছি অহংকারের কারণে করেছে, উচিত হয়। উচিত ছিল যদি এই শপথটা এইভাবে নাও নিতে হতো, তাহলে জনাব তারেক রহমান সাহেব বর্তমানে প্রাইম মিনিস্টার, তিনি যখন যাদের সঙ্গে দেখা করেছিলেন তখন এই বিষয়টা আলাপ করে নিয়ে সেটেল করে নেওয়া উচিত ছিল। তাহলে এই প্রথম দিনই এই অযথা বিতর্কটার জন্ম দেওয়ার কোনো দরকার ছিল না। অ্যাভয়েড করা যেত, 2 ওয়েতে অ্যাভয়েড করা যেত। যদি মনে করে যে সংবিধান বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ওনারা অমান্য করবেন, তাহলে সেটাও আলাপ আলোচনার ভিত্তিতে অ্যাভয়েড করে করতে পারলে আরও অনেক বেশি পিসফুল হতো। না করে যেহেতু অ্যাবসলিউট মেজরিটি আছে, তারা সিদ্ধান্ত নিতেই পারেন, তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই আদেশ তারা মানবেন না। কিন্তু এই যুক্তিকে আপনারা কিভাবে দেখছেন, যেটা আসলে সাংবিধানিক না, সংবিধানে সেই ক্লজটা যে নেই এবং সেখানে কিন্তু আন্তরিকতা তাদের কোনো ঘাটতি নেই। আমরা শুনলাম বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার, তিনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কিন্তু উল্লেখ করেছেন যেটা সংবিধানের ক্লজটা অ্যাড করার পরেই হতে পারে। তো এই জায়গাটাকে আপনি আইনজীবী হিসেবে কিভাবে দেখছেন? কি মিন করছেন উনি মিন করছেন যে এই ওত তারা নিতে পারেন কিন্তু এইভাবে নয় ওইভাবে নিতে পারেন, এটাই তো মিন করছে। যদি আপনার কথার বাস্তবে মিল বুঝতে পারছি যে সাংবিধানিকভাবে নিতে পারেন, সাংবিধানিকভাবে করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি হয়েছে, কোন রাজনৈতিক দল, কোন মন্ত্রী, কোন বিরোধী দলের নেতা বলতে পারবে এটা বেআইন, মানব না বলতে পারবে না? আমরা জুলাই সনদকে আর গণভোটের অধ্যাদেশকে এক করে না ফেলি। আমাকে উত্তরটা দিতে দেন। এটা তো আদেশ, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025, এটা সনদ না। কাকে আদেশ দিচ্ছে? তো আইন, বাংলাদেশের গেজেট। কাকে আদেশ? এই যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রেসিডেন্ট জারি করলো, কাকে করলো? কাকে আদেশ দিল? আইন তো সবার জন্য। আদেশ তো, এটা তো আইন আদেশ। আদেশটা কাকে দিল? আমি আপনাকে উত্তর দিচ্ছি, মানে এই সমস্ত প্রশ্নের উত্তর তো মিনিংলেস। আচ্ছা ঠিক আছে, একটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করেছে প্রেসিডেন্ট, এটা কাকে মানে? টু এভরিওয়ান, সকলের জন্য সবাইকে মানতে বাধ্য। অফকোর্স। এখন আপনি যে বললেন এটা বেআইনি, আপনি বলছেন কি এই আইনটাই বেআইনি, সুতরাং এটা আমি মানবো না। একটা আইনকে বেআইনি বলতে পারে শুধুমাত্র কোর্ট। এমন যদি হতো যে তারা এটা না মেনে হাইকোর্টে গেলেন, হাইকোর্টে আইনটাকে চ্যালেঞ্জ করলেন, চেঞ্জ করে বললেন যে আইনটা অসাংবিধানিক, হাইকোর্ট বলে দিল এটা অসাংবিধানিক, তাহলে কোন একটা দল, কোন একটা ব্যক্তি, কোন একটা গোষ্ঠী সে বলবে যে ঠিক আছে এটা হাইকোর্ট ঘোষণা করে দিয়েছে বেআইনি, আমরা এটা মানতে বাধ্য নই, বাস ফিনিশ। আইন একটা আছে এক্সিস্টিং, আপনি বলছেন এটা বেআইনি, আপনি কে তাহলে? না, এই রিস্কটা তাহলে নিয়ে সামনে এগোনো আপনাদের কোনো দলের জন্য এটা যথার্থ হবে কিনা, যে জিনিসটি আসলে কোর্টে চ্যালেঞ্জড হইতে পারে,
ইন ফিউচার। হয়তো বিএনপি করে নাই, কিন্তু ভবিষ্যতে কেউ যদি করে, এই 13 নভেম্বরে যে সাংবিধানিক আদেশটা রাষ্ট্রপতি জারি করেছেন সেটা তো চ্যালেঞ্জ করলে ঝুঁকি সেটা আছে। আমি আব্দুল তুষার না, আগে আমাকে বলতে দেন, এই প্রশ্নের জবাব যদি জানতে আপনার আমার কাছ থেকে নিতে হবে। 5th অ্যামেন্ডমেন্ট করেছিলেন ওনারা পার্লামেন্টে, মেজর জিয়া রহমান, অসাংবিধানিক হয়ে যায় নাই? গেছে? আমি জানি না আপনারা জানেন কিনা এগুলো। 5th অ্যামেন্ডমেন্ট অসাংবিধানিক হয়েছে, 13th অ্যামেন্ডমেন্ট অসাংবিধানিক হয়েছে, 8th অ্যামেন্ডমেন্ট অসাংবিধানিক হয়েছে, 16th অ্যামেন্ডমেন্ট অসাংবিধানিক হয়েছে। তার মানে কি, যখন সংবিধানের ওই বিধান ছিল তখন আপনি মানবেন না? এইটা বিধান থাকা সত্ত্বেও আপনারা মানছেন না, এইটা কি আমরা বলছি যে এটা মেজরিটির জন্য করা ঠিক হয় নাই? আলাপ আলোচনা করে যদি সিদ্ধান্ত নিতেন যে ঠিক আছে এই আইনের কার্যকারিতাটা আমরা আপাতত বন্ধ রাখবো, তাহলে সকলের জন্য বন্ধ। আচ্ছা, সেই প্রসঙ্গটা একটু শুনতে চাই যে আপনারা নির্বাচনের আগে যখন এটা অধ্যাদেশ জারি হলো তখন সেই আলোচনাটা কেমন হয়? আমাকে 10 সেকেন্ড বলতেন অ্যাজ এ আপনার প্লিডার, অ্যাজ এ অ্যাডভোকেট শিশির মনে একটা ভ্যানিটি দেখালো যে এই কথাগুলো ফালতু, তাই না? অপ্রাসঙ্গিক যা দেখা অপ্রাসঙ্গিক, ওটা ভ্যানিটি দেখালো, এটা অহমিকা দেখালো, দেখাক। আমার কাছে আমার জনগণ যারা আইন বোঝে, আইন তাদের কাছে আমার প্রশ্ন যে পূর্ববর্তী কোনো আদেশ, পূর্ববর্তী ইভেন পার্লামেন্টের কোনো নিয়ম পরবর্তী পার্লামেন্ট মানতে বাধ্য কি না, এইটা আমার প্রশ্ন। আপনি পূর্ববর্তী একটা আদেশ জারি করেছেন, কনস্টিটিউশনাল অর্ডার, এই অর্ডারটা ওই পরবর্তী পার্লামেন্ট মানতে বাধ্য কি না? ওর থেকেও যারা বড় বড় আইনজ্ঞ আছেন, আইন সংবিধান, তাদের কাছে আমার প্রশ্ন। আমি যারা শুনছেন, আপনি তো আগে, তুমি তো আগেই ভ্যানিটি দেখাইলে, আমি উত্তর দিব আপনাকে। প্রথমে একটা আমাকে উত্তর দেওয়ার সুযোগ দিয়ে গরিমা দেখাইলে যে এখন তার উত্তর তো আমি আর নিব না, কারণ অহমিকা দেখাইছো, একটা দেখাই ফেলাইছো। এখন তুমি যা বলবো সব অহমিকা শুনে বলবা। আমি জনগণের যারা কনস্টিটিউশনাল সংবিধান বিশেষজ্ঞ তাদের কাছে আমার প্রশ্ন যে আমার পার্লামেন্টারি সার্বভৌম হয় কি, মানতে বাধ্য কিনা? ঠিক আছে, না মানতে পারি, আমার মানলে মানলাম, কিন্তু আমি মানতে বাধ্য কিনা, এবং আমি সার্বভৌম যেখানে বলছি সেখানে আপনি আগে একটা কনস্টিটিউশন অর্ডার দিয়ে দেবেন, এটা আমি মানবো না? পার্লামেন্টের এই সার্বভৌম ক্ষমতার কথা আমরা জানি, সেই জায়গা থেকে আব্দুল নূর তুষার, আমি আপনার মন্তব্য শুনতে চাই। এটা আসলে জটিলতাটা কেন সৃষ্টি হলো বলে আপনার মনে হয়, এবং জট খুলবে কিভাবে? জটিলতাটা তৈরি করেছে ঐকমত্য কমিশন, যেটাকে আপনি ইউনুস রিয়াজ কমিশন বলতে পারেন। ইউনুস রিয়াজ কমিশন যেটি করেছে, নিবন্ধিত সব দলকে ডাকে নাই, ফলে এই কমিশনটি আসলে অর্ধেক কমিশন, পুরো কমিশন না। নিবন্ধিত রাজনৈতিক দল সবাইকে ডাকা উচিত ছিল, তারা ডাকেন নাই। তারা তাদের মনের ইচ্ছা মতো জুলাইয়ের পক্ষে জুলাইয়ের বিপক্ষে আগেই ভাগ করেছেন। কে জুলাইয়ের পক্ষে কে জুলাইয়ের বিপক্ষে, এটা তারা কিসের ভিত্তিতে ভাগ করেছিলেন এটার কোনো ডেফিনেশন দিয়েছেন? ওনারা দেন নাই। তারপর তারা যেটা করেছেন, সেখানে যাওয়ার পরে তারা বিভিন্ন প্রস্তাব দিয়েছেন, এবং এইখানে যারা আছেন তারা অনেকে সেখানে উপস্থিত ছিলেন, হয়তো হেলাল ভাই ছিলেন না আমার ধারণা, কিন্তু শিশিরমণিকে আমি দেখেছি, শিশিরমণিকে আমি দেখেছি, এবং শিশিরমণির আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, অত যৌক্তিক কথা বলেন, যুক্তি তাকে শিখতে হয়েছে উকিল। তো সেইখানে শিশিরমণি একদিন দাঁড়িয়ে বলেছিলেন যে এই সরকার অমুক অমুক কারণে কিন্তু আসলে অবৈধ, আমার মনে আছে। তিনি ব্যাখ্যা করেছিলেন কেন এই ইউনূস সরকার আসলে ঠিক বৈধতা নাই। তাহলে ওই যুক্তিগুলো তো ঠিক ছিল। তাহলে মোটামুটি সাংবিধানিকভাবে অবৈধ, কিন্তু সুপ্রিম কোর্ট থেকে রেফারেন্স নিয়ে তৈরি হওয়া একটা সরকার। এবং আমার মনে আছে শিশিরমণি সম্ভবত সেখানে বলেছিলেন যে রেফারেন্স যে দিয়েছে সেই বিচারকদের সিগনেচার কোথায়, এরকম একটা প্রশ্ন মনে আপনি করেছিলেন, ওই কাগজটা কোথায়? অবৈধ বলি নাই, আমি বলছি যে 106 এর উপর বৈধতা না, 106 এর উপর জনগণের পাওয়ার। উনি বলেছে জনগণের পাওয়ার, কিন্তু জনগণের পাওয়ার কোথা থেকে আসছে? জনগণের পাওয়ার জনগণের একটা পক্ষ থেকে এসেছে, পুরো জনগণ তো ওখানে আসে নাই। যদি আসতেই দিলে আবার গণভোট লাগে কেন? জনগণের পাওয়ার পেয়ে গেছে, সবকিছু করে ফেলতো না, সেটাও আবার পারছে না করতে। তখন তারা কি করলেন? তারা একটা বাস্তবায়ন আদেশ দিয়েছেন। সেই বাস্তবায়ন আদেশ যে দিয়েছেন প্রেসিডেন্ট দিয়েছেন, কিন্তু ওই প্রেসিডেন্ট ওই আদেশের মধ্যে সংবিধানের নাম উল্লেখ করেছেন। এখানে আছে ওই আদেশটার মধ্যে, সেখানে আছে যে এই কোন নির্বাচন কমিশন করবে। তাহলে নির্বাচন কমিশন করবে যে নির্বাচন কমিশন সংবিধানের অধীনেই তৈরি হয়েছে। তাহলে উনি নিজেও ওই সংবিধানের অধীনে শপথ নিয়েছেন, যে সংবিধানটা আছে। সেই সংবিধানের প্রেসিডেন্ট এইভাবে সংবিধান সংস্কারের আদেশ দিতে পারে না। উনি কোনো কিছু তৈরি করতে পারে না যেটা সংবিধান সংস্কারের লক্ষ্যে তৈরি হবে। এটা করতে গেলে তাকে একটা নির্বাচিত সংসদের মাধ্যমে অনুরোধ পেতে হবে। অনুরোধ যারা করেছেন তারা আবার ওই শিশিরমণির ওই বক্তব্য অনুযায়ী যে 106 এর রেফারেন্সে তারা ক্ষমতা নিয়েছেন, কিন্তু আসলে এটা 106 এর রেফারেন্সে নেওয়া যায় না।
কিন্তু নিয়েছেন তো তার 106 রেফারেন্সে। তারা কেউ কিন্তু কাগজে কলমে কোথাও লেখেন না আমরা জনগণের রায় বা জনগণ থেকে নির্বাচিত, কোথাও কোনো কাগজে নাই। ঠিক, আচ্ছা, তাহলে দেখেন ওনারা শুরুতেই নিজেদের মধ্যে একটা গোঁজামিল তৈরি করে রেখেছিলেন, যেটা শিশির মনির ওই আলোচনার মধ্যে উল্লেখ করেছিলেন যে 106 এটা হয় না, বলতে হবে এটা জনগণের। তো জনগণ যদি ঠিকই করে থাকে তো জনগণ তো ওনাদেরকে থাকতে দিয়েছিল মেয়াদ ছাড়া। তাহলে গণভোটের দরকার কেন হলো? শোনেন, না, গণভোট কেন দরকার হলো, কেন দরকার হলো? গণভোট কেন দরকার হলো এটা ওনারা ব্যাখ্যা করবেন। গণভোট কেন লিখেছে, আমার কাছে তো মনে হয় গণভোটের দরকার ছিল না। আমি সাধারণ বুদ্ধিতে যা বুঝি, কমন সেন্স। তাহলে ওনারা কি করলেন, ওনারা বলছেন যে 106 রেফারেন্সে এটা বৈধ ছিল না সরকার, কিন্তু সেই বৈধতা আবার সরকার দাবি করেছিল আমরা 106ই বৈধ। তারপরে সেই বৈধ সরকার প্রেসিডেন্টকে বলেছেন এই আদেশ জারি করতে, মানে একটা গণপরিষদ সংস্কার পরিষদ বাকি না, গণপরিষদ না, সংবিধান সংস্কার পরিষদ নামে একটা পরিষদ তৈরি করার জন্য গণভোটের বিধান সহ একটা আদেশ জারি করেছেন, যেটা হচ্ছে সেই আদেশ যেটার কথা আপনি বলছেন। সনদের আদেশের পার্থক্য, সনদের আদেশ যে আলাদা জিনিস, এইটা এই আদেশটার মধ্যেই আছে। কারণ সনদের কিছু কিছু আইন কানুন যেগুলো গণভোটে যাবে সেগুলো আবার এটার সঙ্গে তফসিল 1 তফসিল 2 করে এটা যুক্ত করা হয়েছে। এখন দেখেন প্রেসিডেন্ট বলছেন যে সংবিধান সংস্কার করা হবে, তার মানে একটা সংবিধান আছে, তাহলে সেই সংবিধানের যেসব ধারা আছে সেগুলো প্রযোজ্য আছে, কিন্তু আদেশের মধ্যে আবার আছে এত 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 ধারা আছে, 8, 9, 10, 11, 12, 15 অনুচ্ছেদ গণভোটের ইতিবাচক ফল সরকারি গেজেটে প্রকাশের তারিখে কার্যকর হইবে। উক্তরূপ গেজেট প্রকাশের তারিখে ইহার 1, 2, 3, 4, 5, 6, 7, 13 ও 16 অনুচ্ছেদ কার্যকর হইবে। প্রেসিডেন্ট শুধু বলেই দিচ্ছেন না, কবে কবে কার্যকর হবে এটা ডেট পর্যন্ত বলে দিচ্ছেন। তারপরে আবার এটাও বলেছেন যেহেতু সরকার গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা অভিপ্রায়ের ভিত্তিতে, এইটা হচ্ছে ওই যে শিশির মনির সাহেবের ওই যুক্তি, এই যে জনগণের সার্বভৌম অভিপ্রায় ভোট ছাড়া কেমনে করে হয়? এই সরকার তো বলে নাই তারা বিপ্লবী সরকার, এই সরকার তো বলে নাই যে আমরা এই সংবিধানকে তুলে দিয়েছি। এই সরকার হওয়ার সময় যে সংবিধানের রেফারেন্স নিয়েছে, নিয়ে এসে কি বলে জানেন, ক্ষমতার বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। নিয়ে এসে কি বলেছে জানেন, বলে যে না এখন আমরা অভিপ্রায়ের, তো অভিপ্রায় দিয়ে বসে যাইতেন, কোর্টে গেছিলেন কেন? এবং প্রেসিডেন্ট যে সংবিধানের অধীনে শপথ নিয়েছেন, প্রেসিডেন্ট শপথ ভঙ্গ করেছেন এই আদেশটা জারি করার মধ্যে দিয়ে, কিন্তু এগুলো বলা যাবে না। বলা যাবে না কেন জানেন, ওনারা আবার এরকম নিয়ম কানুনও করতে চেয়েছেন যে এইগুলা নিয়ে কোর্টে যাওয়া যাবে না। হ্যাঁ, এই বিষয়টা বুঝতে চাই যে কোর্টে গেলে মানুষের একটা মৌলিক অধিকার, যে কোনো বিষয় নিয়ে কোর্টে যাওয়ার এই অধিকারটা। অ্যাডভোকেট শিশির মনির, আমি আপনার কাছে আসি। জনগণের সার্বভৌম ক্ষমতা, সেই বিষয়টি নিয়ে কথা হচ্ছিল। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নিয়ে আপনি বলেছিলেন যে আমরা অন্তর্বর্তী সরকারে যারা কাজ করেছেন তাদের কাছেও আমরা শুনেছি অন্তর্বর্তী সরকার চাইলে সব কিছু করতে পারে, জনগণকে সেই পারমিশন অন্তর্বর্তী সরকারকে দিয়ে দিয়েছে, সেই ক্ষমতা দিয়ে দিয়েছে। কিন্তু আবার দেখলাম যে এই অন্তর্বর্তী সরকারই আপনার কোর্টে যেতে হয়, রেফারেন্ডাম আনতে হয়, বা কোনো পরিবর্তন এনে সাংবিধানিক আদেশ যেটা দিয়েছে সেই আদেশ দেওয়ার পর গণভোটেও যেতে হয়। যদি সরকারের ওই ক্ষমতাই থাকে, জনগণের সম্পূর্ণ পাওয়ার যদি থাকে, তাহলে আবার যেতে হচ্ছে কেন? যদি যাই আইনের বিষয়টা, সংবিধানের ব্যাপারটি যদি মাথায় রাখা হয়, তাহলে কেন সাংবিধানিকভাবে প্রপার প্রসেসের মধ্যে দিয়ে না? যেমন আমরা এখন যেটা শুনছি যে গণভোটের রায় কার্যকর করতে হলে সেটা সংসদে বিল আকারে আনাটা উচিত, এটা আমাদের এক্সপার্টসের কাছ থেকে শুনতেছি আমরা, এবং সেটা আসলে সংবিধানের 3য় তফসিল অন্তর্ভুক্ত করার পরে হতে পারে। আমি একটু আপনার কাছে শুনতে চাই যে আমরা মানে কোন জিনিসটা মিসিংটা কোথায় আসলে, মানে দুটো জায়গায় আমরা শুনছি। একবার আপনারা বলছেন জনগণের সার্বভৌম ক্ষমতা এই সরকারের ছিল, অন্তর্বর্তী সরকারের ছিল, তারপর আবার গণভোটে যাওয়া, আইনের দিকে গেলে সংবিধান মাথায় রাখলে কেন সাংবিধানিকভাবে প্রপারলি এটা মানা হচ্ছে না? দেখুন, এই তর্কটা কিন্তু আগেই হয়ে গেছে অনেক। এখন এসে যে তর্কটা আমরা করছি, এই তর্কটা কিন্তু থার্ড টাইম মনে করছি, মনে হয় এই যে প্রশ্নটা অনেকবার হয়েছে। হ্যাঁ, এই তর্কটা মনে হয় থার্ড টাইম আসছে। আমিও দেখছি টক শোতে, পত্রিকায়, কোর্টে, ঐকমত্য কমিশনে অনেক লম্বা আলোচনা হয়েছে, পক্ষে বিপক্ষে অনেক কথা হয়েছে। হওয়ার পরেই এই সলিউশনটা বের হয়েছিল যে আমরা এই তরিকাটা অবলম্বন করব। একটু অ্যাড করি আমি, আপনি বলবেন, একটু অ্যাড করি। এই যে সাংবিধানিক আদেশ যেটা দিয়েছে, এই আদেশটা দেওয়ার আগে কিন্তু আমরা ডিটেইলে দলগুলোর সাথে আলোচনা করতে দেখিনি, এবং দেখিনি যে সেটা নিয়ে অন্তত বিএনপির পক্ষ থেকে অনেকবার বলা হয়েছে যেটা আমাদের সাথে আলোচনা না করে দেওয়া হয়েছিল। একটা জাস্ট আপনাকে এই নোটটা জানিয়ে আপনি শুনেন, আমি তো এটা পার্ট ছিলাম। 4 দিন প্রথম চার্টার ঠিক হয়ে গেল যে কি কি সংস্কার হবে,
কিছু দ্বিমত আছে, কিছু দ্বিমত নাই, ঐকমত আছে, ঠিক হয়ে গেল। পরবর্তী প্রশ্ন আসলো যে এই চার্টারটা রিয়েলিটিতে আসবে কি করে। তখন একটা ঐকমত্য কমিশন মুলতবি হয়ে গেল। মুলতবি হয়ে বলল যে আমরা কি কি মেকানিজম এটা হতে পারে এই ব্যাপারে আমরা পরবর্তী মিটিংয়ে এজেন্ডা আকারে উপস্থাপন করব। 3 দিনের বিরতি হলো, তারপরে মিটিং ডাকা হলো। মিটিংয়ে 5টা অপশন দেওয়া হলো। 5টা অপশন, একটা বললো যে একটা রেফারেন্ডাম হতে পারে, একটা বললো যে আগামীর সংসদে হতে পারে, একটা বললো যে আমরা একটা বাস্তবায়ন আদেশ জারি করতে পারি, এটা হতে পারে। আরেকটা বললেন যে এটা উচ্চকক্ষ নিম্নকক্ষ যখন আসবে তখন নিম্নকক্ষে অ্যাপ্রুভাল হবে, নিম্নকক্ষে পাস হবে, উচ্চকক্ষে অ্যাপ্রুভাল হয়ে হবে। এবং যে 84টা সংস্কারকে একসাথে করা হলো তখন সেই অপশনটাকে আমাদেরকে টিক মার্ক দিতে বললো। উপরে দেখবেন আপনি ফর্মটা বাইক এখনো আছে, টিক মার্ক, হ্যাঁ না আছে। তো ওই প্রশ্নে এসে দাঁড়ালো যে তাহলে আমরা কোন রাস্তা অবলম্বন করব, কোনটা অধিকতর টেকসই রাস্তা হবে। রেভলিউশন তো হয়ে গেছে, এক সরকার তো পালিয়ে গেছে, ইন্টারিম গভর্নমেন্ট তো আছে। ইন্টারিম গভর্নমেন্ট তো এখানে কনস্টিটিউশনের কোনো বিধান মেনে নাই, কোনো কনস্টিটিউশন ইন্টারিম গভর্নমেন্টের কনসেপ্টই নেই। ইন্টারিম গভর্নমেন্টের কনসেপ্ট না থেকে ছিল কি কেয়ারটেকার গভর্নমেন্টের কনসেপ্ট ছিল, ওইটাও তো আমরা বাদ করে দিছি। কিন্তু আবার একটা সরকার ইফেক্টিভ দেশ চালাচ্ছে। 8 তারিখে গঠন হয়ে গেছে। প্রধান উপদেষ্টার শপথও কিন্তু ছিল না সংবিধানে। আপনারা ভালো করে খুঁজে দেখবেন, প্রধান উপদেষ্টার শপথ বলতে কোনো শপথ সংবিধানের পিছনে ছিল না, কিন্তু ধরে নেওয়া হয়েছে, ধরে নিয়েই শপথটা নেওয়া হয়েছে। এজিউম করে এই যে সরকারটা ফাংশন করছে তার 3টা ম্যান্ডেটের কথা বলা হলো। এটা হলো তারা সংস্কার করবে, বিচার করবে আর নির্বাচন করবে। আমরা একটু সংক্ষেপ করতে চাই, কয়েকটা এটা বিষয় সংক্ষেপে আনসার নাই তো এখানে। আমরা পিছনে আমি একদমই সংক্ষেপে জানতে চেয়েছিলাম যে মানে যদি এখন এসে যে জায়গাটা আমরা সংবিধানের বিষয়টা মাথায় রাখি তাহলে আমরা প্রপারলি সেই প্রসেসটা কেন যে ইস্যুটা আমরা এখন আলোচনা করছি, এখন যে কথাটা বলছেন এই দেশে কি 2-3 বার মার্শাল ল জারি হয় নাই? এই দেশে মার্শাল ল এক্সপেরিয়েন্স দেখিনি আমরা। এখন মার্শাল ল জারির সাথে তো এটা তুলনা আমাকে উত্তর দিতে দিচ্ছেন না তো। শেষ করে এখন এসে যে প্রবলেমটা দাঁড়িয়েছে, আমরা বেমালুম এই এক্সারসাইজটাকে ভুলে গেছি। ভুলে গিয়ে মনে হচ্ছে যে আমরা অল ওভার এগেইন আবার নতুন করে স্টার্ট করব। এই যে এক্সারসাইজটা এখানে হয়েছে, এই এক্সারসাইজটা মেনে অগ্রসর হলে কি অসুবিধা হতো? এই যে বছর ভবিষ্যতে যদি কেউ চ্যালেঞ্জ করতো, তো ভবিষ্যতে তো আপনার সবই চ্যালেঞ্জ হবে না? না, আপনার সেই ফাঁকটা একটা তো চ্যালেঞ্জ করবে। কোথায় চ্যালেঞ্জ? এটা কি চ্যালেঞ্জ হবে এখানে? এই জন্য তো সংবিধান সংস্কার সভা, উত্তর দাও আমার মনে হয় আজিলবাড়ি হেলাল সংবিধান সংস্কার সভা আলোচনাটা বেসিক স্ট্রাকচার। এই টপিকে আমরা একটু শুনুন আমার কথাটা, শুনুন। এই 47টার মধ্যে বেসিক স্ট্রাকচার চেঞ্জ অফ দ্য কনস্টিটিউশন আছে। তখন প্রশ্ন আসলো যে অতীতের যে সমস্ত সাংবিধানিক অ্যামেন্ডমেন্টগুলো বাতিল ঘোষণা হয়েছে এগুলো সব বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের সঙ্গে কন্ট্রাডিক্টরি। তাই বললো যে তাইলে আমরা সংবিধান সংস্কার সভায় সেগুলোকে আলোচনা করব, যেন বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনটা ভালো না। কিন্তু কথা হচ্ছে যে সেই সংবিধান সংস্কার সভায় বলি আমরা যাই বলি না কেন, আলোচনার তো স্কোপ বন্ধ হয়ে যাচ্ছে না। আর সংবিধানের সংস্কার তো আসলে সভা না করেও পসিবল। বেসিক অ্যামেন্ডমেন্ট তো সংবিধানের মধ্যে এর আগেও হয়েছে তো। তাইলে আপনাকে জুরিসপ্রুডেন্সটা জানতে হবে, সংবিধান সংস্কার সভা কাকে বলে আর নরমাল পার্লামেন্ট কাকে বলে। এই অংশটা তো আপনারা জানেন না। কিছু জানি আর আজিলবাড়ি হেলাল শেষ করতে চাই। শিশির মনির একটা রাজনীতি করেছি, আমরা রাজপথে ছিলাম। আমার বক্তব্য আর মেডিটেশন করতে পারো আগে, ওরাকে মেডিটেশন করতে, কেন উত্তেজিত হয়ে যাচ্ছে। উত্তেজিত হয়ে গেলে তো আলোচনা হবে না, হবে না, নিজেকে কন্ট্রোল করতে হবে আগে। না, ওই কন্ট্রোল আমার যথেষ্ট আছে। আমি দেখেন আপনার সঙ্গে হাসি, মানুষ কিন্তু কথাবার্তা শুনছে না, শুনবে, অবশ্যই শুনবে না। আমি তো অবাক হচ্ছি যে আপনারা ঘুরে ঘুরে আবার জিরোতেই যাচ্ছেন। তাই না, আমরা 3 জন ভুল বা 2 জন ভুল, আপনি একাই সঠিক, এইটাই তো আত্মগরিমা, এটাই তো ভালো না। এখন কথা হলো যে সংবিধান সংস্কার পরিষদ নামে কোনো জিনিস সংবিধানে আছে কি নেই। যদি আছে থাকে তাহলে জনগণ শুনছে, আইন অগ্রসর। সংবিধান সংস্কার পরিষদ নামে এক্সিস্টিং সংবিধানে কোনো কিছু নেই। আর এই যে তর্ক বিতর্কটা, এটার প্রকৃষ্ট স্থান হলো সংসদ, যেটা আমরা রক্ত দিয়ে সংগ্রাম দিয়ে আন্দোলন করে আমরা তৈরি করেছি। সেইখানে আলোচনা করলে ভালো হয়। এইটা হলো আমার বক্তব্য। ওকে, আমরা একটু অন্য বিষয়ে আলাপ করতে চাই। আমরা সরকারের চ্যালেঞ্জ 3টি বিষয়ে আপনারা অগ্রাধিকার দিয়েছেন, সেই বিষয়ে শুনবো। এলডিসি গ্র্যাজুয়েশন উত্তরণ পেছনে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, সেই বিষয়গুলোও শুনবো। কিন্তু তার আগে একটা ইন্টারেস্টিং একটা নিউজ, সেটা হচ্ছে যে ডিপ্লোম্যাট একটা নিউজ প্রকাশ করেছে, নির্বাচনের বিস্ময়কর উত্থান ঘটলেও হাইপ অনুযায়ী কেন ফল পায়নি জামাত, সেটা নিয়ে একটা বিশ্লেষণ করেছে। আমি এই ব্যাপারে আপনাদের সাথে প্রথম, আপনারা দুজনেই নির্বাচন করে এসেছেন, তারপর যেহেতু প্রোগ্রাম করছি, আমি একটু শুনতে চাই যে নির্বাচনে
বিস্ময়কর উত্থান ঘটলেও হাইপ অনুযায়ী কেন ফল পায়নি জামাত? অর্থাৎ হাইপটা যে ছিল, আমরা এমনকি জামাতের অনেককে তো বলতে শুনেছি আমরা সরকার গঠন করছি। আপনার বিশ্লেষণ কি বলে? আমি একটু আজিজুল বারী হেলাল আপনার কাছে শুনতে চাই প্রথমে। দেখেন, সবচেয়ে বড় কথা হলো যে আমরা একটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন করতে পেরেছি, অ্যাকসেপ্টেবল টু অল। যে ডক্টর ইউনূস বলেছে ঐতিহাসিক নির্বাচন, আমরা সেই নির্বাচনটা করতে পেরেছি। এটা আমাদের একটা জাতি হিসাবে একটা গর্ব যে আমরা একটা বহু রক্তের বিনিময়ে একটা ভালো নির্বাচন করতে পেরেছি, সুষ্ঠু নির্বাচন করতে পেরেছি। ইভেন নির্বাচনের সময় যত ভায়োলেন্স হবে, নির্বাচন পরবর্তী ভায়োলেন্স, কত কিছু আপনার অনুমান করা হয়েছিল, সব কিছুকে আপনার দূরে ঠেলে রেখে আমরা একটা সুন্দর স্বচ্ছ প্রক্রিয়া নির্বাচন করেছি। এটা হলো প্রথম অর্জন। দ্বিতীয়, যে জামাতের যে ভাইবটা তুলছিল, এইটা মনে করেন প্রথম বক্তব্য হলো যে আপনার তাদের একটা অনলাইন, অর্থাৎ পিআর যে টিম ছিল তাদের, অনলাইনে তারা খুব অ্যাক্টিভ ছিল। অনলাইনে এমন, কারণ অনলাইনের এরিয়া এখন অনেক বড়, অ্যাকচুয়াল জগতে ভার্চুয়াল জগতের এরিয়া কিন্তু অনেক বড়। এই ভার্চুয়াল জগতে তারা একটা ভাইব তুলতে পেরেছে যে জামাত ইজ উইনিং অ্যান্ড গোয়িং টু দ্য পাওয়ার, এরকম একটা ভাইব তারা তুলতে পেরেছিল। তাদের ওই যে বট বাহিনী বলে, বা আমি বট বাহিনী বলছি না, যাই বলুন, এটা তো খারাপ কোনো শব্দ না, তুলেছিল। কিন্তু জনগণ তো এই জিনিসটা বিশ্বাস করেনি, কারণ জনগণ তাদের এখন, আমি এই সংসদে না যেয়ে এখন শিশির মনির সাথে তর্ক করতে যাচ্ছি না, জনগণ বিশ্বাস কোনো কারণ নেই, কারণ 86-এও জনগণ তাদের বিশ্বাস করেনি, আর 71-এর কথা নাই বললাম। যতই ভাইব তোলেন আপনি, আপনাদের বিশ্বাসযোগ্যতা, আমি একটা আমি তো মনে করি যে আসলে জামাত ইসলাম যথেষ্টই ভালো করেছে। আমি তো বলছি যে তারা অবশ্যই ভালো করেছে। এইখানে মনে করেন যে আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক আছে না, ওদের তো সবাই পালায় যায়নি, এই ভোটের থেকে সবাই ভাগ নিয়েছেন। ভাগ নেওয়ার ক্ষেত্রে আপনি যদি কোনো আনফেয়ার মিনস করেন, যেমন আমি শাহরিয়ার ভাইকে, অ্যাডভোকেট শাহরিয়ার ভাইকে সাথে টকশো করার আমার খুব ইচ্ছা, যে তিনি এত নীতি কথা বলে, একটা গরিব মানুষের, একটা খেটে খাওয়া মানুষের, মেহনতি মানুষের সেন্টিমেন্টকে টাকা দিয়ে কেনার মতো পাপ, এটা একটা পাপ, এটা গ্রেট সিন। এটা মনে করেন যে শিরকের পরে কি কুফর, তাই না? এই টাইপের একটা পাপ, মানে এই পাপ ক্ষমার অযোগ্য পাপ, নৈতিকভাবেও পাপ, ধর্মীয় দৃষ্টি থেকেও পাপ। এইভাবে কিন্তু আপনার ভোটটা বাড়ছে, ভোটটা বাড়ছে। তারপরে আবার মনে করেন আমি এখন এই বিভিন্ন বয়ান তো আপনারা দেখেছেন যে কিভাবে আমাদের মহান ধর্মকে, এই মহান ধর্মটার শিশিরও যেমন অনুসারী, আমি অনুসারী, তুষার অনুসারী, এইটাকে আবার কেউ মুক্তিযুদ্ধে একক করে নিতে চান, এটাও আমাদের ধর্মপ্রাণ মানুষ হয়তো কেউ মেনেছে, কেউ মানেনি। এই জন্য তাদের যে ভোটটা, আমি ভোটটাকে ধন্যবাদ জানাই। কিন্তু এই যে শাহরিয়ার ইকবাল কবির ভাই যেটা করেছে, এইটা কোনোভাবে সমর্থন, শিশিরও এটা সমর্থন না। কিন্তু আমরা তো এছাড়াও আরো অনেক বক্তৃতা শুনেছিলাম। আমি সবকিছু বলতে চাচ্ছি না, আমি চাচ্ছি একটা ঐক্য, আমাদের নেতাও বলেছে ঐক্য, আমরা এই ঐক্যটা চাচ্ছি, কারণ এখন আমাদের সামনে যে চ্যালেঞ্জটাকে গ্রহণ করতে হবে। অ্যাডভোকেট শিশির মনির, আপনার কাছ থেকেই শুনতে চাই, আমরা তো দেখলাম যে জামাত ইসলামের সংখ্যালঘু ভোটের জন্য সংখ্যালঘু একজন প্রার্থী দেয়া হলো, নারীদের ভোটের জন্য অনেক নারীকে রাস্তায় নামতে দেখেছি আমরা, মানে আমরা অন্তত হ্যাঁ এই মেসেজটা এসছে যে জামাত ইসলামের নারী কর্মী আছে। মুক্তিযুদ্ধের সময়ে জামাতের যে ভূমিকা ছিল, সেই অপবাদ, সেই কালিমা ঢেকে দেওয়ার জন্য আমরা দেখলাম কর্নেল অলি আহমেদ এবং মেজর আখতারুজ্জামানের মতো মুক্তিযোদ্ধাদের নেওয়া হয়েছে। কিন্তু বিশ্লেষণ বা অনেকেই বলছে যে এগুলো কোনোটাই কাজে দেয়নি। কেন দেয়নি বলে আপনার মনে হয়? দেখুন, মেসি ভোট, 12,76,00,000 ভোটার ছিল মনে হয় এই ভোটে। তার মধ্যে জামাত নির্বাচন করেছে 227টায়, আর বাকি করেছে শরিক দল। 227টার ভিতরে 68টা সিট পেয়েছে, কিছু কিছু জেলায় সবটাই পেয়েছে, 4টা সিটে 4টে পেয়েছে, কোনো কোনো অঞ্চলে আছে একটাও পায় নাই, কোনো কোনো বিভাগে আছে এক বিভাগেই 25টা পেয়েছে, আর কোনো কোনো বিভাগে আসে একটা সিটও, সিলেটে কিন্তু একটা সিটও পায়নি। সম্ভবত আরও ঢাকায় তো পেয়েছে এবার কিছু, কিন্তু ময়মনসিংহের দিকে সিট পায়নি, ওইদিকেও কিছু বিভাগেই পায়নি। চট্টগ্রামেও ভালো করে নাই, যেখানে অতীতে চট্টগ্রামে ভালো করতে, চট্টগ্রামে পুরা মিলে মনে 2টা সিট পেয়েছে।
তো জনগণের এই ভোটাধিকার প্রয়োগ, তাদের মতামত প্রয়োগের প্রতি তো শ্রদ্ধাশীল থাকতেই হবে। আমি আপনি এজেন্ডা পেশ করব, বিএনপি এজেন্ডা পেশ করেছে, আমাদের জোটের লোকের এজেন্ডা পেশ করেছে, পিপল চুজ করেছে কাকে তারা নিবে, কাকে তারা নিবে না। এখন এটার পিছনে নানান কারণ আমরা দাঁড় করাতে পারবো। ফ্যাক্ট ইজ যে মেজরিটি সিটে, অ্যাবসলিউট মেজরিটি সিটে আমাদেরকে সাপোর্ট করে নাই, এটা রিয়ালিটি। এখন আমরা অ্যানালাইসিস করতে পারবো যে কত ভোটের ব্যবধানে কোন আসনে পাশ করেছে, কত ভোট আগে কার ছিল, এইটা কার ছিল, ওইটা কার ছিল, এই সমস্ত অ্যানালাইসিস আমরা দাঁড় করাতে পারবো। তবে আমি মনে করি ইন জেনারেল জামাত ইসলামী আগের যে কোনো সময়ের তুলনায় ভালো করেছে। অবশ্যই, কারণ 41 সালে 1941 এ জামাত প্রতিষ্ঠা হওয়ার পর এবারই মনে হয় আগে এবার সর্বোচ্চ, এর আগে 12% ছিল করেছে, এবং জামাত এককভাবে 31% ভোট পেয়েছে। তার মধ্যে আসন নির্বাচন করেছে মাত্র 227টা, 227টাকে কেন্দ্র করে 31% ভোট পেয়েছে। আমি বাকিগুলোকে একসাথে যোগ করলে আমি এই 227টায় বিএনপি কতটুকু পেয়েছে আর এই 227টা জামাত ইসলামী কতটুকু পেয়েছে, এটা হিসাব করলে আমি দেখলাম মাত্র 60%-এর। সো এই আপনাদের এই নির্বাচনের ক্যাম্পেইনে যে প্রসিডিউর, সেখান থেকে আপনার কাছে কি মনে হয় আগামী নির্বাচনে কি আপনারা এই একই কৌশলই ব্যবহার করবেন কিনা? 5 বছরের দেশ আর অনেক পরিবর্তন হবে, তখন গিয়ে আপনারা নির্ধারণ করবেন 5 বছরের কৌশল এখন তার আমি আপনি নির্ধারণ করা ঠিক হবে না। কিভাবে যায় অর্থনীতি, কিভাবে যায় বর্তমান সরকারের পারফরমেন্স কেমন হয়, আমাদের সঙ্গে তাদের রিলেশনশিপ কেমন দাঁড়ায়, এরপর ইলেকশনের আগে নিশ্চয়ই আর্থসামাজিক কন্ডিশন বিবেচনা করে আপনাকে ক্যাম্পেইন ডিজাইন করতে হবে। ওকে, আমি আগে থেকে বলাটা ঠিক হবে। আব্দুল তুষার, আমি আপনার কাছে আসি। আমরা তো এরকমও শুনেছিলাম জামাত ইসলামের একজন প্রবীণ নেতার কাছ থেকে যে স্বয়ং আল্লাহ চায় এবার আমরা ক্ষমতায় যাই। তো আপনার মন্তব্য শুনি যে আপনি কিভাবে দেখেন? তারা নিশ্চয়ই কোনো খবর পেয়েছিলেন, ওপর থেকে কোনো খবর তাদের কাছে এসেছিল, নাহলে আল্লাহর ইচ্ছা কারো তো বলতে পারার ক্ষমতা নাই। কারণ আল্লাহর ইচ্ছা বা আল্লাহর কথা বা আল্লাহর কোনো বাণী, এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কারো পাওয়ার কথা না। ফলে যদি আল্লাহ কিছু চায় কেউ বলেন, তাহলে এটা একটা মেটাফোর, আসলে বাগধারা আর কি। উনি বলেছেন যে হয়তো উনি বিশ্বাস করেন যে আল্লাহ এটা চায়, সেখান থেকে বলেছেন, উনি আল্লাহর বাণী হিসেবে এটা বলেন নাই। আমরা বলি না যে আল্লাহ চাহে, তো ওরকম তবে আল্লাহ যে চান নাই সেটা আমরা টের পেয়েছি ভোটের পরে। উনি ভেবেছিলেন যে আল্লাহ এটা চায়, কিন্তু আল্লাহ যে চান নাই সেটা ভোটের পরে টের পাওয়া গেছে। আল্লাহ চান নাই নাকি ভোট তো মানুষ দিয়েছে? না, ভোট মানুষের মন কে নিয়ন্ত্রণ করে বলেন? মানুষের মন কোথা থেকে নিয়ন্ত্রিত হয়? এই যে তাহলে কি পলিটিশিয়ানরা কি কোনো ক্যাম্পেইন করবে না? মানুষ তদবির করতে পারে, মানুষ একটা জায়গায় গিয়ে চেষ্টা করতে পারে, কাজ করতে পারে। কিন্তু আপনি মিটে মিটে হাসছেন, এই হাসির কোনো দরকার নাই, কারণ এটা একটা ধর্ম বিশ্বাস, যে ধর্ম বিশ্বাসে আমি মনে করি যে মানুষ যতই চেষ্টা করুক, হাদিস অনুযায়ী কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। ফলে কর্মের ফলাফল, নিয়ত যদি ঝামেলা থাকে তাহলে একটা ঝামেলা হবে। 1 2 এটা হাদিস, ইন্নামা আল আমালু বিন্নিয়াত, ইন্নামা আল আমালু বিন্নিয়াত, এটা একটা হাদিস, সহিহ হাদিস। তো সেখানে বলা হয়েছে কর্মের ফলাফল নিয়তের উপর বা উদ্দেশ্য, মনের যে ইচ্ছা তার উপরে নির্ভরশীল। আরেকটি হচ্ছে আমি বিশ্বাস করি যে মানুষ যতই চেষ্টা করুক না কেন, মানুষের কাজের সাফল্য এবং ব্যর্থতা আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে। মানুষকে আল্লাহ চেষ্টা করার অধিকার দিয়েছেন। মানুষ চেষ্টা করবে এবং দিনের শেষে অবশ্যই কিন্তু দিনের শেষে সফলতা আসবে না ব্যর্থতা আসবে, এটা আল্লাহ নির্ধারণ করে দেন। আপনার চেষ্টা আপনি সর্বোচ্চটা করবেন, তাই না? 8 জন যে দৌড় দেয়, 8 জন তার চেষ্টা সর্বোচ্চটা করে, কিন্তু ধরেন একজন হোঁচট খায়, এই যে হোঁচট খেলো, এইটা তার নিয়তি, এটা তার বিধান, এটা হবে। অতএব হাইপের ব্যাপারটা যেটা বলেছেন, এটা হলো আমরা বহু সিনেমা রিলিজ হওয়ার আগে শুনি যে মেগাস্টার, সুপারস্টার, ইন্টারন্যাশনাল স্টার, নাম্বার 1 স্টার এই ছবিতে আছে, এই ছবি ফ্লপ করতে পারে না, কিন্তু এটা ফ্লপ করে। কিন্তু হাইপ থাকে যে এইবার যে ছবিটা আসছে ঈদে, এটা সব ছবিকে উড়িয়ে দিবে। কিন্তু দেখা যায় যে একটা ছবি আসে কি যেন উৎসব, ওইটা এসে বাকি লো বাজেট, ভেরি বেদের মেয়ে জোসনা এসে হারিয়ে দেয়, সব ছবিকে শেষ করে দেয়। সুপারস্টার ছিল না বেদের মেয়ে জোসনা, ইলিয়াস কাঞ্চন, তোজাম্মেল হক বকুলের ছবি। এটার মধ্যে আমার এক ঘনিষ্ঠ জন, তিনি বিনিয়োগ করেছিলেন। পরে উনি ভেবেছেন এই ছবি কোনোদিন হিট হইতে পারে না। উনি দেখার পরে উনি অত্যন্ত উত্তেজিত হয়ে টাকা পয়সা সব ফেরত নিয়ে নিয়েছেন। কিন্তু ওই দেখেন, আল্লাহর ইচ্ছা এটা হিট হয়ে গেছে। তো এইটাই হচ্ছে ঘটনা। তো হাইপ তোলা যায়, হাইপ আপনি বিভিন্ন ভাবে তুলতে পারেন। এখন আল্লাহর ইচ্ছায় দেশ কেমন চলবে বলে মনে হচ্ছে? না, সেটা আমি বলতে পারবো না, ওইটা উনি বলতে পারবেন। আপনি এখন রসিকতা করছেন, এটা রসিকতা করার বিষয় না। মানে চেষ্টা থাকবে, আমি তো আপনার মতো না যে আমি আল্লাহর ইচ্ছা জানি, আমি জানি না, তাই না?
আমি যেটা মানে- জানি না, মানে আমি কেবল চেষ্টাটা দেখার কেমন পরে দেখছেন? আমি যেটা হলো এবং হলো না এটা দেখে বলতে পারবো যে আল্লাহ এটা চেয়েছিলেন, আল্লাহ এটা চান না। না, আমি জানতে চাইলাম যে আসলে দেশ মানে কেমন মূল চলছে? প্রশ্নটা হচ্ছে যে আপনি চেষ্টাটা বলেন কেমন যে হবে? দেশ কেমন চলবে, চেষ্টাটা কেমন হবে সেটাই আপনি দেশ কেমন বলেন, চলবে আপনি এটা কি তো মনে আমরা হয়? এখনো চেষ্টা শুরু দেখছি। শুধুমাত্র একটা মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে, সংসদ সদস্যরা শপথ নিয়েছেন এবং তারা এখনো তাদের কাজ শুরু করেন নাই। সংসদের অধিবেশন আহ্বান হবে, সংসদ সিদ্ধান্ত নিতে শুরু করবে, মন্ত্রী পরিষদ তাদের সিদ্ধান্ত দিতে শুরু করবে, সেই সব সিদ্ধান্ত নিয়ে আপনি টকশো করবেন এবং সেই সব টকশোতে আমাকে ডাকলে পরে আমি সেইভাবে বলবো, আলোচনা সমালোচনা করব। তখন আমরা বলতে পারবো যে দেশ কেমন চলছে অথবা চলছে না। তবে আমরা প্রত্যাশা করি যে দেশ আগের চেয়ে ভালো চলবে, এই কারণে যে আমরা আশা করি যে দলগুলি এবার নির্বাচিত হয়েছে অথবা প্রতিদ্বন্দ্বিতা করেছে তারা জনগণের অধিকারের কথা বলেছিল, তারা বাক স্বাধীনতার কথা বলেছিল, তারা এমনও বলেছে যে জীবনে কোনোদিন ইন্টারনেট বন্ধ হবে না, কিন্তু ধরেন বিদ্যুৎ বন্ধ হবে না এটা বলে নাই। বিদ্যুৎ না থাকলে তো ইন্টারনেট এমনি এমনি বন্ধ হয়ে যাবে। অতএব আপনি একটু বুঝতে পারছেন এইসব আইন কানুনের বইয়ের মধ্যে অনেক কিছু থাকে যেটা একটার সাথে আরেকটা যুক্ত। অতএব মনে করেন সরকার বললো আমার তো বিদ্যুৎ বন্ধ করার অধিকার আছে, আমি বিদ্যুৎ বন্ধ করব। ইন্টারনেট ওটা বন্ধ হয়ে যাবে। ইন্টারনেট অটো বন্ধ হবে না। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তো এই সরকার অতএব আমরা সদিচ্ছাটা দেখতে চাই সরকারের কাছ থেকে, যে ওনারা যে কাজটা করবেন, ওনার যে উদ্দেশ্যের সদিচ্ছা সেটা দেখতে চাই। তাহলে ওনাদের সফলতা এবং ব্যর্থতা দুইটাই জনগণ মেনে নিবে। আপনাকে যদি লোকে দেখে আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করে দৌড়টা দিয়েছিলেন, আপনি হেরে গেলে কেউ বলবে না। কিন্তু কেউ যদি দেখে আপনি দৌড়ের মাঝখানে ডাইনে বামে তাকাচ্ছেন, এই যে একটু আগে আমার দিকে যেমন মিটি মিটি হাসছিলেন, এরকম যদি আপনি করেন, আমি হ্যাঁ, তাইলে আপনি হেরে গেলে তখন সবাই বলবে ও তুমি ডাইনে বামে কেন তাকালে। তা আমরা ওইটাই দেখতে চাই যে আমাদের এই নতুন সংসদ তারা মিলেমিশে আমাদের দেশটাকে পরিচালনা করবেন। যা কিছু তর্ক করা সেটা সংসদের ভিতরে করবেন। সংসদের ভিতরে তর্ক আর বাইরে যে পিআর পদ্ধতির জন্য যেমন ঐকমত্য কমিশনে হয়েছিল, ওই সে আলোচনা করে আবার বাইরে আন্দোলন চলে, যুগপথ, হ্যাঁ, রাস্তা এবং মিটিং টেবিল। আমরা এটা আশা করি না, হয় মিটিং এর টেবিলে থাকবেন নাহলে রাস্তায় থাকবেন। আমরা সেই জায়গায় আসবো। বুঝতে চাই আসলে যে এই সমালোচনা আগে যেটা ছিল যে মব নিয়ে যে আলোচনা হয়েছিল সেটা আসলে বন্ধ হবে কিনা, সরকারের কি করণীয়। আমাদের সাথে থাকার জন্য আজিজুল বারী হেলাল, মব বন্ধের কথা আপনারা বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ইতিমধ্যেই বলেছেন যে মব বন্ধের কথা তিনি নিশ্চয়ই স্পেসিফিক বলেছেন। মব কালচার শেষ, মব কালচার শেষ করতে গেলে আপনাদের কি কি উদ্যোগ নিতে হবে এর মাঝে একটু উল্লেখ করি। আজকে আপনাদের যাত্রা শুরু করেছেন, ঠিক আজকেই আমরা দেখলাম যে অফিসে মব সৃষ্টি ও হামলা করে এবং তালা দিয়ে অপসারণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক। আমি একটু শুনতে চাই আসলে মানে আপনারা কি উদ্যোগ নেবেন এবং এই ধরনের আপনার আজকেই এই ঘোষণাটা দেওয়া হলো, আবার আজকেই তাকে তার অফিসে মব করা হচ্ছে। যদি না চায় সরকার তাকে রাখতে পরিবর্তন করা হবে, কিন্তু কেন অফিসে তালা বন্ধ করে হামলা মব সৃষ্টি কেন করা হবে? দেখেন, আমাদের প্রাইম মিনিস্টার আমাদের যখন সংসদীয় বৈঠকের পরে উনি যখন শপথ নিলেন তখন কিন্তু বলেছেন যে কোনো জুলুমকারীকে বরদাস্ত করা হবে না। বরদাস্ত শব্দটা ব্যবহার করছে, মানে খুবই এমফেসাইজ দিল যে জুলুম সহ্য করা হবে না। এখন বাসসে যে ঘটনাটা ঘটেছে, এইখানে যারা মব করেছে তাদেরকে অবশ্যই গ্রেফতার করা হবে, শাস্তি দেওয়া হবে। এবং আমার দৃঢ় বিশ্বাস বর্তমান যে সরকার, তিনি দলীয় বিবেচনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিচালনা করবেন না। তিনি জনগণের স্বার্থ এবং দেশের স্বার্থ বিবেচনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিচালনা করবেন। যারা মব সৃষ্টি করেছে এই বাসসে, যা বলছে বাসসেই তো বলছেন, তাদের কোনো দলীয় পরিচয়, এই মবদের কোনো দলীয় পরিচয় নেই। তাদের একটাই পরিচয়, তারা ওই মব স্টার, আর কোনো এদের কোনো দলীয় পরিচয় নেই। ওইটাকে আপনি বিএনপি না জামাত না এনসিপি এটা বলতে হবে না, ওরা সন্ত্রাসী, তারা মব সৃষ্টি করবে। এই বিবেচনায় বিএনপি এটা হ্যান্ডেল করবে। ঠিক আছে, অ্যাডভোকেট শিশির মুনির, আপনার পরামর্শ শুনে সরকারের জন্য যে সরকার কি করে মব কন্ট্রোল করা উচিত করবে? এটা হঠাৎ করে বন্ধ করাটা কঠিন হবে, কিন্তু আমার ধারণা যে স্ট্যান্ড এখন সরকার নিচ্ছে, যে ঘোষণা আজকে দিয়েছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আজকেই তো প্রথম অফিস করেছেন, একটু সময় তো দিতে হবে। আসলে এত তাড়াহুড়া করার তো কিছু নাই। একটা 5 বছর মেয়াদী সরকার থাকবে। আজকে মাত্র অফিসগুলো, ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর উপরে কন্ট্রোল আরোপ করছেন। যদিও একটা কথা কিন্তু সত্যি, পুলিশ বাহিনীতে বিগত সময়ে যা হয়েছে, ইনস্টিটিউশনালি পুলিশ বাহিনী যেভাবে ডেস্ট্রয় হয়েছে, বিগত 1.5 বছরে কিছুটা রিকভার করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটাকে আরও স্ট্রং করার বিষয় আছে। কিন্তু এইবার ইলেকশনে আপনি দেখতে পাবেন মিলিটারিদের ইফেক্টিভ ভূমিকা ছাড়া
শুধু পুলিশ দিয়ে কিন্তু নির্বাচন করাটা প্রায় অসম্ভব ছিল, আমি ফিল্ডে যা দেখেছি আর কি। তো এখন তো আর মিলিটারিদের সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না, ল এনফোর্সমেন্ট এজেন্সি, তাকে তো পুলিশের উপর আসতে হবে, বেসিক ফোর্স তো পুলিশ। তো সেটাকে আরো অনেক বেশি স্ট্রেংথেন করা দরকার। এখানে অনেক লোক সমাগম কম আছে, এখানে অ্যাপয়েন্টমেন্ট দরকার। কিন্তু আমরা Efficient লোক গত 18 মাসে যাদের মব করতে দেখলাম, তাদেরকে আসলে তাদের মধ্যে কোনো প্রবণতা হয়ে গেছে কিনা, তারা আবার সেই মব নিয়ে হাজির হবে কিনা, সেই বিষয়টাকে আপনার কাছে সরকার যদি স্ট্রং থাকে, ল এনফোর্সমেন্ট এজেন্সি যদি স্ট্রং থাকে, গোয়েন্দা ইনফরমেশন যদি ইন অ্যাডভান্স পেতে পারেন, তাহলে তো এগুলো কন্ট্রোল করাটা কঠিন হবে না। বড় আকারে করতে পারবে না, ছোট আকারের বাংলাদেশের প্রতি নাগরিকের বিরুদ্ধে তো আর আপনি পুলিশ লাগিয়ে দিতে পারবেন না। কিছুটা 2-4টা এরকম আছে বাংলাদেশে, সবসময় হয়, কিন্তু এটাকে গুড উইশেস দেখা যাচ্ছে গভর্নমেন্টের। তো গুড উইশেসটা যদি থাকে তাহলে আমার ধারণা প্রিভেন্ট করতে পারবে অনেক কিছু। এটার জন্য গোয়েন্দা তথ্য দরকার। আর সেকেন্ড যেটা, যদি হয় তাহলে যে কিউরেটিভ মেজারটা নিতে হয়, পরবর্তীতে পিউনিটিভ মেজার নিতে হয়, সেটা যদি প্রপারলি দেখতে পায় মানুষ হচ্ছে, আমার ধারণা যারা এটা করতে চাইবে তারা অটোমেটিক্যালি সাবসাইডেড হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আব্দুল নূর তুষার, আমি আপনার কাছে শুনি যে মব একটা অনেক বড় সংকটের জায়গা বাংলাদেশে। এটা এই যে প্রবণতা আমরা 18 মাস লাস্ট টাইমে দেখেছি, এই প্রবণতা আমরা দেখতে চাই না। আপনি মব কালচার বন্ধের কথাই বলছেন, আপনার কাছে কি মনে হয় যে এটা আসলে বন্ধ করাটা কতটুকু চ্যালেঞ্জিং হবে? এবং পাশাপাশি আরও একটা কথা আমি প্রশ্ন আকারে রাখতেই চাই, সেটা হলো যে সরকার কতটুকু ভালো করবে, সেটা সরকারের যেমন সদিচ্ছার ব্যাপার আছে, সেখানে পাশাপাশি সহযোগিতার ব্যাপার আছে। আপনি কি মনে করেন যে বিরোধী দল কতটুকু এখানে সহযোগিতা করতে পারে বলে আপনার মনে হচ্ছে বা মনে হয়? বিরোধী দল সহযোগিতা না করলেও কি মব বন্ধ করা যাবে না? সরকার সেটা পারবেন। তবে আমার কাছে এই জিনিসটা বেশ প্রশ্নবোধক মনে হয়। যেমন ধরেন জনাব শিশির মনির এইমাত্র আমাদেরকে পদ্ধতিটা বলে দিয়েছেন যে কিভাবে আসলে মব বন্ধ করা বা মবকে নিয়ন্ত্রণ করা যায়। জনগণের অভিপ্রায় এবং জনগণের চূড়ান্ত রায়ে যে সরকার এই যে গণপরিষদ সংবিধান সংস্কার পরিষদ এবং অন্যান্য আইন বা যা কিছু জারি করেছিল, এই যে জিনিসগুলি, এইগুলিকে আগে সরকার জানতেন না যারা মব চালু করেছিলেন? নিশ্চয়ই এই মব জনগণের অভিপ্রায় ছিল না, এবং এই ক্ষমতাগুলি সব এই বিগত সরকারের কাছে ছিল। তাহলে বিগত সরকার এই তাদের শাসনামলে এই যে মব, এইটাকে উস্কে দিয়েছেন, তারা এই মব কালচারকে তৈরি করেছেন। এই সমস্ত ক্ষমতা তো তাদের কাছে ছিলই, এমনকি সংবিধানে না থাকা আইন জারি করারও ক্ষমতা ছিল তাদের, সংবিধানে না থাকা পরিষদ গঠন করার ক্ষমতাও তাদের ছিল। তাহলে এই কাজগুলি, যে কাজগুলি এইমাত্র এই আমাদের শিশিরমণির বাতলে দিলেন, এই সব আগে সরকার জানতেন কিন্তু করেন নাই। তাহলে এই যে করেন নাই, এই না করাটাই হচ্ছে মব সংস্কৃতিকে এই পর্যন্ত নিয়ে আসার একটা কারণ। এবং আমি মনে করি, আমি শিশিরমণির সাথে একমত, যে সরকার যদি চান তাহলে কেউ না চাইলে কি, তাই না, আইনের মতো হবে, এবং সেই আইন অনুযায়ী মব যারা করবেন প্রচলিত আইন অনুযায়ী তারা ধৃত হবেন, তারা আটক হবেন, তারা আদালতে যাবেন, তারা বিচারের মুখোমুখি হবেন। কিন্তু সেটা তো আমরা করতে দেখি নাই। উল্টো আমরা কি দেখেছি, যারা মব করছে, মবের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য পুলিশকে ডেকে আনার পর পুলিশ যারা কমপ্লেইন করেছিল তাদেরকেই ধরে নিয়ে গিয়ে জেলখানায় দিয়ে দিয়েছে। তাহলে এই যে নীতি চালু করা হয়েছিল, এটা কি জনগণের অভিপ্রায় ছিল কাজী জেসিন? নিশ্চয়ই না, নিশ্চয়ই না। আমরা সেই এক্সাম্পল আমরা জনগণের অভিপ্রায়, সেই সরকার কেন জনগণের অভিপ্রায়ের বিরুদ্ধে গিয়ে এই মব কালচারকে উস্কালো? এটার কোনো উত্তর কিন্তু কেউ দিবেন না। আজকে যেটা হচ্ছে, এটা হচ্ছে একইভাবে রিয়াকশনারি। কারণ আমার মনে আছে সরকার একজন অত্যন্ত উচ্চ পদস্থ ব্যক্তি বলেছিলেন, এই যে মব হচ্ছে, এইসব হচ্ছে, এইগুলি হচ্ছে প্রেশার গ্রুপ। আরেকজন বলেছিলেন উচ্চপদস্থ যে এইগুলি হচ্ছে রিয়াকশন, এগুলো হচ্ছে এই যে অত্যাচার, এই যে অন্যায়, সেগুলোর এক ধরনের প্রতিবাদ। কিন্তু মব কখনো প্রতিবাদ না, এবং এটা যে মব যে প্রতিবাদ না, সেটাই যে বাসসের ঘটনা দিয়ে আরেকবার প্রমাণিত হয়। শেষ করে দিব আমরা। নতুন আমাদের এই সরকারের, বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তিনি বলেছেন জাতীয় স্বার্থ পই পই করে বুঝে নেব। আপনি কতটুকু আশাবাদী? জাতীয় স্বার্থ পই পই করে কার কাছ থেকে বুঝে নেবেন? জাতীয় স্বার্থ বরং পই পই করে, জাতীয় স্বার্থ বরং পই পই করে যারা আমাদের জাতীয় স্বার্থকে ক্ষুণ্ণ করতে চায়, সেই সব বন্ধু নয় প্রভু রাষ্ট্র, তাদেরকে বরং আমাদের জাতীয় স্বার্থ পই পই করে বোঝানোটাই জরুরি। জাতীয় স্বার্থ আমি কার কাছ থেকে বুঝে নেব? জাতীয় স্বার্থ তো আমার কাছে আছে, তাই না? যে জিনিস আমার কাছে আছে সেই জিনিস বরং আমি সারা পৃথিবীকে জাতীয় স্বার্থ পই পই করে বুঝিয়ে দিব। আমি মনে করি যে উনি
আমাদের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জাতীয় স্বার্থ আমাদের যে বন্ধু নয় প্রভু আচরণকারী যে রাষ্ট্রগুলি আছে সেইগুলিকে পই পই করে বুঝিয়ে দিবেন। ঠিক আছে, আমরা আসছি শেষ করব। ঠিক এই প্রসঙ্গে আপনার কাছেও অ্যাডভোকেট শিশির মনির আমি শুনতে চাই যে আপনি কতটুকু আশাবাদী যে জাতীয় স্বার্থ রক্ষা করে তিনি তার দায়িত্ব পালন করতে পারবেন, তিনি যে কথা বলেছেন। আসলে একজন মানুষ তার গুড উইশ প্রকাশ করছে, আমি তো আর বলতে পারি না যে তার গুড উইশ বাস্তবায়ন করবেন না। তার গুড উইশেসকে আমি খুবই স্বাগত জানাই। তবে আমি মনে করি যে জাতীয় স্বার্থ ফরেন বডিগুলোর সামনে উপস্থাপন করে ন্যায্য হিস্সা আদায় করার যে প্রক্রিয়া, এটার জন্য ইফিসিয়েন্সি দরকার হয়, এটার জন্য ইফেক্টিভ পুশ করার মতো টেন্ডেন্সি এবং ক্যাপাসিটি দরকার হয়। এই ভদ্রলোকের আমি যতটুকু জানি তার ট্র্যাক রেকর্ড ইজ গুড। যদিও মাঝখানে ওনাকে এই সরকারের মন্ত্রী বানানো না বানানো নিয়ে কিছুটা ধোঁয়াশে পরিবেশ তৈরি হয়েছে, বাট হাউএভার আমি মনে করি ওনার যে ক্রেডিবিলিটি আছে, ওনার যে অতীত ক্রেডিবিলিটি আছে, যে সমস্ত জায়গায় উনি সার্ভিস দিয়েছেন উইথ গুড উইশ, মানে গুড উইলের সঙ্গে দিয়েছেন, তো আমি এক্সপেক্ট করব আমাদের দেশের জন্য ভালো কিছু করুক, সরকারও ভালো কিছু করুক। শেষ করে দেবো একদমই আজিজুল বারী হেলাল, আপনি একদমই এই বিষয়টাই আপনার কাছে বলার কিছু নেই, কারণ আপনি এখানে নতুন কিছু অ্যাড করবেন না, কারণ আপনাদের সরকার, তিনি আপনার সরকারের অংশ, তিনি যেহেতু বলেছেন আপনিও এটাই বলবেন যে জাতীয় স্বার্থ রক্ষা করেই বিএনপি দেশ পরিচালনা করবে। আমি ছোট একটা প্রশ্ন এখানে করতে চাই, সেটা হচ্ছে যে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন ডক্টর খলিলুর রহমান, তার ব্যাপারে আপনারা যে একসময় অভিযোগ করেছিলেন, সেই অভিযোগের ব্যাপারটা একটু আপনি বলবেন যে আপনারা কেন তাহলে তখন অভিযোগ করলেন, যেহেতু তাকে আপনারা এখন ক্যাবিনেটে নিলেন, সেটাকে তখন আসলে আপনারা পরবর্তী যাচাই করে দেখেছেন কি আসলে মূল ব্যাপারটা? দেখেন, তখন আমরা বলেছিলাম যে আপনার সেটা যখন পররাষ্ট্র উপদেষ্টাই ছিল খুব সম্ভব ইউনূস সরকার, তাই না? তখন আমার তার সাথে অনেকগুলো, তার ব্যাপারে অনেকগুলো আমাদের অবজারভেশন ছিল, নিরাপত্তা কিছু রিজার্ভেশন ছিল তার ব্যাপারে। এরপরে মনে করেন পলিটিক্সে আমাদের যে ফরেন পলিসি, যেটা যে বাংলাদেশ ফার্স্ট, উনি হয়তো বা এটার সাথে অ্যাগ্রি করছেন, বা সেই সময় এখন আপনি বলতে পারেন তিনি কি তখন বাংলাদেশ ফার্স্ট এই ফরেন পলিসি ছিল না, যে ফ্রেন্ডস টু অল ম্যালিস টু নান, এটা হলো আমাদের চিরকালীন একটা পররাষ্ট্রনীতি। এটার থেকে আমরা সরে আসছি, কিন্তু এখন ওইটা কিন্তু আর পররাষ্ট্রনীতি হিসেবে তুষারবাজ যারা বলছেন ওরা কিন্তু থাকবে না। আমরা এখন বাংলাদেশ ফার্স্ট এই নীতিটা চেঞ্জ করে সংসদে আলোচনা করা দরকার। এখন আমাদের এই সমস্ত বিবেচনার সাথে পলিটিক্যাল যে প্রোগ্রামসগুলো আমাদের আছে বিদেশের বন্ধু রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্কের ব্যাপারে, আমাদের যে থিওরি, এই থিওরির সাথে নিশ্চয়ই তিনি একমত হয়েছেন। হয়তো আগে কোনো বিষয়ে দ্বিমত ছিল, এই জন্য তাকে হয়তো এই দায়িত্বটা দেওয়া তাকে তো আপনারা আগে বলেছিলেন বিদেশি নাগরিক, এবং বিদেশি নাগরিককে কেন এই দায়িত্ব দেওয়া হবে সেরকম অভিযোগ এনেছেন। সেই সময় মনে করেন তিনি, এখন যে তিনি দেশি নাগরিক, এখন তিনি ডুয়েল সিটিজেন মনে করেন না, ডুয়েল সিটিজেন ইলেকশন করতে পারে না, এখন এটা আমি আমার বক্তব্য এইটুকুই, আমার যেটা অনুমান থেকে বলছি, যেহেতু আমাদের পররাষ্ট্র নীতির সাথে তার হয়তো কথাবার্তা এখন মিলছে, এই জন্য তিনি আসছে। ইলাবোরেশন আমি এত ডিপ যেতে পারবো না। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আশা করব যে ভবিষ্যতে এরকম প্রসঙ্গ আসলে পরে আমরা ডিটেল জানতে পারবো আপনার কাছ থেকে। আজিজুল বারী হেলাল, অ্যাডভোকেট শিশির মনির, মাহবুবুন্নেছা তুষার, তিনজনকে অশেষ ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, দেখা হবে আবার আগামীকাল ঠিক রাত 10টায়। ভালো থাকুন।